পুন্ড্রনগরের প্রাচীন সভ্যতা থেকে আধুনিক নির্বাচনের ময়দান। সময়ের পরিক্রমায় বদলেছে শাসক, বদলায়নি মানুষের ভাগ্য। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দ্বার প্রান্তে পুরো জাতি। বগুড়ার অলিগলিতে বইছে ভোটের হাওয়া। নির্বাচনকে সামনে রেখে প্রশ্ন একটাই, ক্ষমতা নাকি জনতা, প্রতিশ্রুতি নাকি বাস্তবায়ন? প্রিয় দর্শক, আশিয়ান সিটি নিবেদিত দেশ টেলিভিশনের বিশেষ আয়োজন আপনার ব্যালটে বগুড়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জুনায়েদ আল হাবিব। আজ আমরা মুখোমুখি করেছি এখানকার ভোটার ও প্রার্থীদের। আলোচনা করব এই জনপদের সমস্যা, সম্ভাবনা এবং মানুষের প্রত্যাশা, প্রার্থীদের প্রতিশ্রুতি নিয়ে। আজ আলোচনার জন্য আমার সাথে সম্মানিত অতিথি হয়ে যারা যুক্ত হয়েছেন, শুরুতেই আমি তাদের পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের সাথে। আমার বাঁ পাশে রয়েছেন জনাব গোলাম রাব্বানী, জামায়াত ইসলামী মনোনীত বগুড়া ৭ আসনের সংসদ সদস্য প্রার্থী। জনাব গোলাম রাব্বানী, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। তার পাশে রয়েছেন জনাব আনসার আলী, বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত বগুড়া ৭ আসনের সংসদ সদস্য প্রার্থী। জনাব আনসার আলী, আপনাকেও স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমার ডান পাশে উপস্থিত থাকবেন জনাব মোর্শেদ মিল্টন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত বগুড়া ৭ আসনের সংসদ সদস্য প্রার্থী। তিনি এখন আমাদের সাথে যুক্ত হতে পারেননি, আশা করছি কিছুক্ষণের মধ্যেই তিনি আমাদের সাথে যোগ দিবেন। সেই সাথে রয়েছেন বগুড়ার সচেতন নাগরিক সমাজের একজন প্রতিনিধি জনাব মাহমুদুর রহমান, তিনি শিক্ষাবিদ ও সমাজসেবক, সাবেক ভারপ্রাপ্ত পরিচালক নেকটার বগুড়া। জনাব মাহমুদুর রহমান, আপনাকেও স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। একই সঙ্গে রয়েছেন এই জনপদের সম্মানিত ভোটাররা। প্রিয় দর্শক, এই আলোচনায় আমরা শুনবো এখানকার সাধারণ মানুষের প্রত্যাশার কথা, একই সঙ্গে এই জনপদের উন্নয়ন এবং বঞ্চনার গল্প নিয়ে প্রার্থীদের কি ভাবনা রয়েছে সে বিষয়ে আলোচনা করব। তবে তার আগে একটু বলে নিতে চাই, এই বগুড়া ৭ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আপসী নেত্রী বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে বগুড়া এখানে বিকল্প প্রার্থী দিয়েছেন। আমরা আলোচনার শুরুতেই তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তো আমরা আলোচনা শুরু করবো। আলোচনার আগেই জনপদের সমস্যা, সংকট, সম্ভাবনা নিয়ে আমরা একটি প্রতিবেদন তৈরি করেছি, সেই প্রতিবেদনটি দেখে আসতে চাই। পুন্ড্র সভ্যতার প্রাচীন জনপদ বগুড়া। শিক্ষা, সাহিত্য, শিল্প আর কৃষির সম্মিলনে এই জেলা এখন উত্তরাঞ্চলের অর্থনৈতিক চালিকা শক্তি। ধান, আলু, মরিচ আর শীতকালীন সবজি উৎপাদনের পাশাপাশি দেশের কৃষি যন্ত্রপাতির প্রায় ৮০% উৎপাদিত হয় এখানে। দইয়ের জন্য বিখ্যাত এ জেলা শিল্প সম্ভাবনায় এগিয়ে থাকলেও এখানে আজও গড়ে ওঠেনি কোনো অর্থনৈতিক জোন। দখল আর দূষণে প্রমত্তা করত এখন মরা খাল। উত্তরবঙ্গের বাণিজ্যিক প্রাণকেন্দ্র হওয়া সত্ত্বেও এখানে নেই বিমানবন্দর। শহরের বুক চিরে যাওয়া যানজট আর অপরিকল্পিত নগরায়ন এখন এই অঞ্চলের মানুষের নিত্যদিনের দুঃস্বপ্ন। আমরা প্রত্যাশা করি বগুড়ার উন্নয়ন। আমরা কি যাবো ভাই, আমরা গরিব মানুষ, আমরা দিন কাটিয়ে খাই। নির্বাচনের হাওয়া লাগতেই বগুড়ায় বদলেছে জনমত। ভোটাররা বলছেন এবার আর আশ্বাস নয়, বিদ্যমান সংকটের সমাধান চান তারা। আমাদের চর অঞ্চলের লোকের যে দুঃখ দুর্দশা সেটা যেন লাঘব হয়। বগুড়া বিশ্ববিদ্যালয়ে একটি আমি মনে করি খুবই দরকার রয়েছে। দীর্ঘ ১৭ বছরের বঞ্চনার অবসানে ভোটের মাঠে সরব প্রার্থীরা। উন্নয়নের অঙ্গীকার নিয়ে দিনরাত এক করে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন তারা। বাংলাদেশের মানুষের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এবারের পছন্দের মার্কা ধানের শীষ মার্কা। গত ১৭ বছরের মানুষের যে ভোট না দেবার কষ্ট, যে বেদনা, সেই কষ্ট বেদনা এবং সেই ইচ্ছার বহিঃপ্রকাশ হবে ইনশাআল্লাহ ১২ ফেব্রুয়ারি। বগুড়ার মানুষের যে দীর্ঘদিনের চাওয়া পাওয়া, এই চাওয়া পাওয়া পূরণের জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব। জনগণ ইনসাফের প্রতীক হিসাবে একটি মানবিক বাংলাদেশের জন্য, একটা ইনসাফের বাংলাদেশের জন্য দাঁড়িপাল্লার দিকে ঝুঁকছে। ১২ উপজেলা ও ১২ পৌরসভা নিয়ে গঠিত বগুড়ার ৭টি সংসদীয় আসনে মোট ভোটার ২৯,৮১,৯৪০ জন। হ্যাভিওয়েট প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সহ মোট ৩৪ জন। এর মধ্যে বগুড়া ২ আসনে জাতীয় পার্টির প্রার্থী শরীফুল ইসলাম জিন্নাহ সম্প্রতি ঘোষণা দেন নির্বাচন বর্জনের। অতীতের ঐতিহ্য আর বর্তমানে পরিশ্রমী মানুষের হাত ধরে বগুড়া স্বপ্ন দেখছে এক সমৃদ্ধ আগামীর, যেখানে আধুনিকতার ছোঁয়ায় প্রাচীনত্ব হারাবে না, বরং ঐতিহ্যের হাত ধরেই আসবে সমৃদ্ধি। এই জনপদ কি পারবে অবহেলার স্থবিরতা কাটিয়ে তার হারানো গৌরব ফিরিয়ে আনতে? নির্বাচন সামনে রেখে এমন প্রশ্নই এখন সবার। বগুড়া থেকে জুনায়েদ আল হাবিব, দেশ টিভি।
প্রিয় দর্শক, আমরা প্রতিবেদনটি দেখলাম, এখানকার মানুষের দীর্ঘদিনের বঞ্চনার গল্প শুনলাম। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এখানে যারা প্রার্থী রয়েছেন তাদের প্রতিশ্রুতি জানবো, একই সঙ্গে জানবো ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে তাদের। তো তার আগে একটু জেনে নিতে চাই এখানকার নির্বাচনী পরিবেশ কেমন, যেহেতু নির্বাচন একেবারেই দ্বার প্রান্তে চলে আসছে। আমরা দেখছি বগুড়ায় জমজমাট বেশ নির্বাচনী প্রচারণা। আমি একটু শুরু করতে চাই আমার বাঁ পাশে যিনি রয়েছেন, মুসলিম লীগ মনোনীত, বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত জনাব আনসার আলী। আপনার কাছে জানতে চাই, সম্প্রতি দেশের রাজনৈতিক অঙ্গনে কিছুটা অস্থিরতা দেখা যাচ্ছে, অবশ্যই আপনারা সেটি জানেন। এই অস্থিরতার কারণে নতুন করে সেই পুরনো প্রশ্ন দেখা দিচ্ছে, নির্বাচন হচ্ছে কিনা, এটা নিয়ে আপনাদের কোনো শঙ্কা রয়েছে কিনা? একই সঙ্গে এই বগুড়ার নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত কেমন রয়েছে, যদি একটু সংক্ষেপে বলেন। জি, আপনি একটু বলতে পারেন বগুড়ার নির্বাচনী পরিবেশ কেমন? সম্মানিত সাংবাদিক ভাই এবং সাংবাদিক বিভিন্ন দলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বগুড়ার পরিবেশ মোটামুটি ভালো, অন্যান্য জায়গার চেয়ে। আমি বাংলাদেশ মুসলিম লীগ থেকে মনোনীত প্রার্থী মোহাম্মদ আনসার আলী আপনাদের এলাকা থেকে দাঁড়াইছি, শাহজাহানপুর এবং গাবতলী থেকে। যে দলটা নবাব স্যার সলিমুল্লাহ এই দলটাকে প্রতিষ্ঠিত করে গিয়েছিল, যে নবাব স্যার সলিমুল্লাহ 1906 সালে প্রতিষ্ঠিত করেছিল এই দেশটাকে। 1947 সালে বিভিন্ন যুদ্ধ বিগ্রহ কইরা লক্ষ লক্ষ মানুষ মারা যাওয়ার পরে, আমরা জানি আপনাদের দলের আশা করি সাধারণ মানুষও জানেন। একটু যেহেতু আমরা নির্বাচন নিয়ে আলোচনা করছি, এখানকার ভোটারদের মধ্যে নির্বাচনের আস্থা তৈরি হয়েছে কিনা একটু যদি বলেন। আমাদের একটু সময় স্বল্পতা আছে, ইতিহাসটা একটু যদি আমরা, হ্যাঁ প্লিজ। সেই নবাব স্যার সলিমুল্লাহ আমাদেরকে, এই জাতিকে 1600 একর সম্পদ দান করে থেকে গেছে। নবাব স্যার সলিমুল্লাহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শরৎদি উদ্যান, সংসদ ভবন, রাশি ভার্সিটি, চিটাগাং ভার্সিটি, বিভিন্ন জায়গা, অর্থাৎ 4800 বিঘা সম্পদ এই জাতিকে উপহার দিয়ে গেছেন। সেই নবাব স্যার সলিমুল্লাহ দলকে উজ্জীবিত করার জন্য আমাদেরকে এই বাংলাদেশ মুসলিম লীগ থেকে আমাকে মনোনীত করেছেন বগুড়া 7 আসন থেকে, অর্থাৎ আমরা 17টা আসন থেকে বাংলাদেশ মুসলিম লীগ থেকে মনোনীত হয়েছি। আর আপনাদের কাছে দোয়া চাই, স্যার সলিমুল্লাহ এই জাতিকে এত সম্পদ দান করে দিয়েছেন, করে গেছেন, অন্য কোনো প্রেসিডেন্ট, অন্য কোনো জাতি। ধন্যবাদ, আমরা আসবো আপনার কাছে। ধন্যবাদ। যেমনটা বলছিলেন, এখানকার মুসলিম লীগের প্রার্থী যিনি রয়েছেন, সেটি আসলে তিনি বলছিলেন যে তার দলের যিনি প্রতিষ্ঠাতা স্যার সলিমুল্লাহ তার অবদানের কথা বলছেন। আশা করি এটি সাধারণ ভোটাররাও জানেন, তারাই বিচার বিশ্লেষণ করবেন আসলে আগামী নির্বাচনে কাদের হাতে এই বগুড়ার নেতৃত্ব ভার তুলে দিবেন। আমরা একটু যেতে চাই জনাব গোলাম রাব্বানী, জামায়াত মনোনীত বগুড়ার 7 আসনের প্রার্থী। আপনার কাছে জানতে চাই, ভোটের পরিবেশ কেমন দেখছেন? ভোট নিয়ে এখন পর্যন্ত সাধারণ মানুষের মধ্যে কতটা আস্থা তৈরি করতে পেরেছেন, একই সঙ্গে কোনো শঙ্কা দেখছেন কিনা? আলহামদুলিল্লাহ। সম্মানিত গাবতলী শাহজাহানপুরের সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম। নির্বাচনের যে পরিবেশ, এই পরিবেশকে আমি একেবারে ভালো পরিবেশ তাও বলতে পারি না, আর একেবারেই খারাপ পরিবেশ তাও বলতে পারি না। কারণ কোনো জেলার মধ্যে যেখানে খুন হয়, লুটপাট হয়, এখানে এই জেলায় তা হয় নাই। কিন্তু হুমকি হামকি, তারপরে কি নাম ব্যানার ছেড়ে ফেলা, পোস্টার ছেড়ে ফেলা, এগুলো নিত্যনৈতিক ব্যাপার। এটা একটা গণতান্ত্রিক পরিবেশের জন্য মোটেই মানানসই নয়। কমিশন তো এবার জানিয়েছেন তারা আচরণবিধি প্রতিপালনের ক্ষেত্রে একেবারেই শক্ত অবস্থানে থাকবেন, তাদের অবস্থানটা কি? কমিশনের বক্তব্য আমরা সুন্দর করে শুনেছি, পড়েছি। শোনা আর পড়া আর বাস্তবায়ন করা ভিন্ন জিনিস। আমি গতকাল প্রশাসনে বলেছি যে আপনারা যা লিখেছেন, যা বলেছেন তা বাস্তবায়ন করেন, যাতে করে ভোটারদের মধ্যে এই আস্থা সৃষ্টি হয় যে ভোট ঠিকমতো হবে। আমাকে বহুজন বলেছে যে ভোট কত পাবেন না পাবেন হিসাব করেন না, হিসাব করেন ভোটটা ঠিক মতো আসবে কি না, আসতে পারবে কি না, এমন পরিবেশ তৈরি করেন। সেই আমার মনে হয় যে এখানে পরিবেশ, আমি একবার খুব খারাপ তা বলবো না, তবে এখনও কাঙ্ক্ষিত মানের
পরিবেশ তৈরি হয়নি। ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের জন্য যা প্রয়োজন তা একে সরকারকে আরো সচেতন হতে হবে, আমাদেরও সচেতন হতে হবে। 12 তারিখ ভোটটি কি তাহলে সুষ্ঠুভাবে হচ্ছে নাকি এখানে শঙ্কা আছে? আমার ভারতের ভোটের ব্যাপারকে এখনো আমি নই যে আস্থা আমার আছে সেখানে ভোট হবে যদি সরকার এই ব্যাপারে সচেতন হয়। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন এখানে জামাত ইসলামী মনোনীত যিনি প্রার্থী রয়েছেন তিনি বেশ কিছু অসঙ্গতির কথা তুলে ধরেছেন, একই সঙ্গে নির্বাচনী আচরণ বিধি নিয়েও প্রশ্ন তুলেছেন। আমরা আশা করছি নির্বাচন কমিশন সে বিষয়টি ব্যবস্থা নেবেন। একই সঙ্গে তিনি বিভিন্ন শঙ্কার কথা বললেও একমত হয়েছেন যে আগামী 12ই ফেব্রুয়ারি যে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আমি ঠিক যেতে চাই আমার ডান পাশে যিনি রয়েছেন জনাব মাহমুদুর রহমান। জনাব মাহমুদুর রহমান, আপনারা দীর্ঘদিন বগুড়া নিয়ে কাজ করছেন, আপনার চোখে এই বগুড়ার নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? কোনো ধরনের শঙ্কা দেখছেন কিনা যদি একটু সংক্ষেপে বলেন। আসসালামু আলাইকুম। আজকে গাবতলী এবং শাহজাহানপুর নির্বাচনী এলাকার সকল স্তরের জনগণ এবং এমপি প্রার্থীবৃন্দ, যমুনা বাঙালি করতোয়া ইসামতি এবং নাগর নদের বিখ্যাত সেই ঐতিহাসিক 15 নগরের ঐতিহ্যবাহী একটি জেলা বগুড়া। এই বগুড়া জেলা আমরা পাকিস্তান আমল থেকে দেখছি যে আমরা শোষণ এবং বঞ্চনার মধ্যে রয়েছি, এবং বর্তমান যে নির্বাচনের যারা এখানে নির্বাচন করছেন তাদের ভিতরে আমি নিজেদের ভিতরে সহযোগিতা এবং সহমর্মিতা কামনা করছি, এবং জনগণের ভিতরে আমি ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখছি যে তারা ভোট দেওয়ার জন্য আকাঙ্ক্ষিত। যদি সুষ্ঠু পরিবেশ বজায় থাকে তাহলে ইনশাল্লাহ এই গাবতলী এবং শাহজাহানপুর এলাকা ভোট সুষ্ঠুভাবে হবে বলে আমি মনে করছি। এবং এই এলাকা ধন্যবাদ। শুনছিলাম একজন শিক্ষাবিদ, তিনি আসলে সচেতন নাগরিকদের পক্ষ থেকে আজকে প্রতিনিধিত্ব করছেন। তিনি বলছেন যে এখানকার ভোটের পরিবেশ তুলনামূলক ভালো রয়েছে, তবে তিনি আশা করছেন যারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা আসলে সহযোগীর ভূমিকায় অবতীর্ণ হবেন, সহযোদ্ধার ভূমিকায় অবতীর্ণ হবেন, প্রতিদ্বন্দ্বিতার ভূমিকায় নয়। কারণ সবাই আসলে মূলত চান এই বগুড়ার উন্নয়ন, বগুড়ার মানুষের ভাগ্যের পরিবর্তন। যেই জিতুক যেই হারুক সবাইকে নিয়ে যাতে একসাথে এই বগুড়ার উন্নয়নের কাজ করতে পারেন সেই প্রত্যাশা কিন্তু জানাচ্ছেন এখানকার সাধারণ মানুষ থেকে শুরু করে যারা প্রার্থী রয়েছেন তারা প্রত্যেকে সবাই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আশিয়ান সিটি নিবেদিত আপনার ব্যালট অনুষ্ঠান। আজ আমরা রয়েছি বগুড়ায়। সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। প্রিয় দর্শক, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের বিশেষ আয়োজন আশিয়ান সিটি নিবেদিত আপনার ব্যালট অনুষ্ঠান। আজ আমরা রয়েছি ঐতিহাসিক জেলা বগুড়ায়। আমরা বিরতির আগে শুনছিলাম এখানকার যারা প্রার্থী রয়েছেন তারা নির্বাচনের পরিবেশ নিয়ে কথা বলছিলেন। এবার আমরা সরাসরি যেতে চাই ভোটারদের কাছে, প্রশ্ন নিতে চাই তাদের। প্রিয় বগুড়াবাসী, আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আপনাদের প্রার্থীরা এখানে রয়েছেন আমাদের এই দেশ টেলিভিশনের সরাসরি অনুষ্ঠানের মধ্য দিয়ে। আপনারা চাইলে প্রার্থীদের কাছে প্রশ্ন করতে পারেন, একই সঙ্গে কোনো মন্তব্য থাকলে সেটিও জানাতে পারেন, এবং যারা প্রশ্ন করতে চান হাত উঠালে আমি প্রশ্নটি নিতে পারবো। আমি একটু শুরু করতে চাই, এই পাশে একজন প্রবীণ ভোটার রয়েছেন, তাকে দিয়ে। আসলে আপনার প্রার্থীরা রয়েছেন, চাইলে কোনো প্রশ্ন করতে পারেন, একই সঙ্গে একটু দাঁড়িয়ে বললে সবাই দেখতে পাবে, একই সঙ্গে কোনো মন্তব্য থাকলে খুব সংক্ষেপে করবেন, আমাদের সময়। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমি প্রশ্ন করতে চাচ্ছি জামাত ইসলামের যে প্রার্থী ওনার কাছে। বাংলাদেশে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আলেম ওলামা ইমাম মুয়াজ্জিনদের জন্য বিভিন্ন ভাতা দেওয়ার, বিভিন্ন সম্মানী দেওয়ার উনি ওয়াদা করেছেন, কিন্তু জামাত ইসলামের পক্ষ থেকে এই ধরনের কোনো ওয়াদা আমরা পাইনি। কিন্তু জামাত ইসলাম তো ইসলামী দল হিসেবে দাবি করে, এরকম তো ওয়াদা আসা উচিত ছিল। অসংখ্য ধন্যবাদ। জামাত ইসলামের প্রার্থীর কাছে প্রশ্ন আসছে, জনাব তারেক রহমান আলেম ওলামাদের ভাতা দেওয়ার কথা বলছেন, আপনারা কি করবেন? যদি এখানে কেউ কথা বলতে চান একটু হাত দুটো। জি, একটু সংক্ষেপে প্রশ্নটি করবেন থাকলে সরাসরি। প্রশ্ন হলো মানি লস্ট, নাথিং লস্ট, হেলথ লস্ট, এভরিথিং লস্ট, ক্যারেক্টার এভরিথিং লস্ট। জাতি আজকে ক্যারেক্টার লুজ হয়ে গেছে। আমার প্রশ্ন হলো বিএনপি নেতার কাছে যে জাতিকে গঠন করতে হলে চরিত্র গঠনের জন্য কি কাজ করবে? অসংখ্য ধন্যবাদ। জাতির চরিত্র গঠনে আপনি কি করবেন? বিএনপির প্রার্থী, একটু নারী ভোটারদের দেখতে পাচ্ছি, আপনাদের মধ্যে কেউ প্রশ্ন করতে চাইলে সরাসরি করতে পারেন, মন্তব্য থাকলে জানাতে পারেন। ধন্যবাদ। আমি জনাব গোলাম রব্বানী সাহেবের কাছে আমি প্রশ্ন করতে চাচ্ছি। কিছুদিন আগে ওনাদের ডক্টর শফিকুর রহমান নারীদেরকে নিয়ে একটি কুৎসিত কথা বলেছেন। বাংলাদেশের অর্ধেকের বেশি আমরা নারী জাতি এবং অর্ধেকের বেশি আমরা নিম্নবিত্ত, সবাই কর্ম করে খাই। আচ্ছা, সেটি নিয়ে তাদের ওনাদের ভাবনাটা কি? আচ্ছা, সে বিষয়ে আশা করি উত্তর দিবেন যিনি আমাদের। আর কেউ যদি কোনো নারী সদস্য কথা, আচ্ছা ওইখানে আরেকজন, একটু সংক্ষেপে প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম।
আমি বিএনপি নমিনের কাছে আমাদের প্রশ্ন রাখতে চাই যে জুলাই সনদ বাস্তবায়নে সকল দল ঐকমত্য প্রকাশন করলেও গণভোটের ক্ষেত্রে আমরা তাদের দৃশ্যমান কোনো প্রস্তাব দেখতে পাচ্ছি না। এ ব্যাপারে আমরা তাদের মন্তব্য জানতে চাই। গণভোট নিয়ে প্রশ্ন করেছেন, আসলে গণভোট নিয়ে আমরা ইতিমধ্যে দেখেছি বিএনপির চেয়ারম্যান যিনি রয়েছেন তিনি হা ভোটের পক্ষে সাধারণ মানুষকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তারপরেও তারা বলছেন যে কোনো প্রচারণা নেই। আশা করি বিএনপির প্রার্থী যিনি উত্তর দিবেন। আসলে আমরা একটু জানতে চাই বগুড়ার সমস্যা সংকট নিয়ে কোনো চাওয়া থাকলে সেটা একটু বলেন। আমার সর্বপ্রথম প্রশ্ন গোলাম রব্বানী সাহেবের কাছে, আপনারা নারী সমাধিকারের কথা বলেন কিন্তু 300 আসনে আপনারা কোনো নারী প্রার্থী দেন নাই। অন্যদিকে আপনারা নারীদেরকে বাজারে ঘাটে রাস্তায় বাসায় শোডাউনে ব্যবহার করছেন। এই বিষয়ে আপনাদের দলীয় মন্তব্য যদি পরিষ্কার করতেন। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা বেশ কিছু আসলে প্রশ্ন নিয়েছি, আবার যদি সুযোগ পাই আমরা আসবো। আমরা একটু সরাসরি এবার উত্তর নিতে চাই। আমি যেতে চাই আমার সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন বিএনপির মনোনীত যিনি বগুড়া 7 আসনের প্রার্থী রয়েছেন তার কাছে জনাব মোর্শেদ মিল্টন। জনাব মোর্শেদ মিল্টন, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমরা আপনাকে দিয়ে শুরু করতে চাই। জনাব মোর্শেদ মিল্টন, অনেক প্রশ্ন শুনলেন সাধারণ মানুষের, সেই প্রশ্নের উত্তরে কি বলবেন? একই সঙ্গে এই বগুড়ার বিশেষ করে আপনার এই নির্বাচন এলাকার কোন সমস্যাটি আপনার কাছে সবচেয়ে বড় মনে হয় সেটি যদি আপনি একটু বসে বলুন। আজকে এই দেশ টিভির মাধ্যমে দর্শক শ্রোতাকে আমি আমার বগুড়া 7 গাবতলী শাহজাহানপুরের সকল নেতা কর্মীকে এবং সাধারণ মানুষকে আমি ধন্যবাদ জানাই। পাশাপাশি আজকে যারা উপস্থিত হয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তো আমাদের চেয়ারম্যান 31 দফা কর্মসূচি দিয়েছে। সেই 31 দফা কর্মসূচির ভিতর সাম্য, মানবিক এবং আত্মনির্ভরশীল সমাজ ব্যবস্থা ইনশাল্লাহ গড়ে তুলবে সবাইকে নিয়ে। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়ে একটি সুন্দর সমাজ ব্যবস্থা ইনশাল্লাহ সে গড়ে তুলবে। পাশাপাশি নারীদেরকে নিরাপত্তা দেওয়া, অবশ্যই নিরাপত্তা দিবে। নিরাপত্তা এখানে বিশেষ করে নারী আমাদের মা বোনেরাই বেশি। আমাদের চেয়ারম্যান নারীদের প্রতি বেশি অগ্রাধিকার দিয়েছে নিরাপত্তার জন্য। সেটি আপনারা করবেন। একটু জানতে চাই, এই জনপদটি মূলত কৃষি নির্ভর একটি এলাকা, তো এখানে আসলে কৃষকের ন্যায্য মূল্য না পাওয়া, কৃষি যেই পণ্য রয়েছে সেগুলোর পর্যাপ্ত পরিমাণ হিমাগার নেই, একই সঙ্গে কৃষিভিত্তিক কোনো শিল্প কারখানাও নেই। আপনার আসলে কি পরিকল্পনা রয়েছে কৃষিকে নিয়ে? ধন্যবাদ। দীর্ঘ 17 বৎসর এই বাংলাদেশে একদলীয় শাসন কায়েম হচ্ছে, কোনো ভোট হয় নাই, ভোটের অধিকার ছিল না। আমাদের চেয়ারম্যান দীর্ঘ 17 বৎসর লড়াই সংগ্রাম করে ছাত্র জনতাকে নিয়ে 5ই আগস্ট শত শত নেতাকর্মীর খুন, একটু সুনির্দিষ্ট পরিকল্পনাটি জানতে চাই, আমাদের সমস্যা রয়েছে। তো সেখানে অবশ্যই এই এলাকার অবশ্যই হিমাগার বলেন, যে সমস্ত উন্নয়ন বিগত দিনে যে উন্নয়ন হয় না, ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসলে আমাদের চেয়ারম্যান ইনশাল্লাহ দেশের প্রধানমন্ত্রী হলে অবশ্যই এখানে উন্নয়ন হবে। আপনাকে থাকবে, অসংখ্য ধন্যবাদ। একটু যেতে চাই জামায়াত মনোনীত যিনি প্রার্থী রয়েছেন জনাব গোলাম রব্বানী, আপনার কাছে বেশ কিছু প্রশ্ন এসেছে, নিশ্চয়ই আপনি শুনতে পেয়েছেন। নারীদের অধিকার, নারীদের নিয়ে আপনাদের আমিরের একটি বক্তব্য নিয়েও সাধারণ মানুষের ভিতরে ক্ষোভ তৈরি হয়েছে। সেই সঙ্গে নারীদেরকে আপনারা আসলে কোথাও কোনো ধরনের মনোনয়ন দেননি, কিন্তু নারীদেরকে ভোটের মাঠে ব্যবহার করা হচ্ছে, কি বলবেন? আলহামদুলিল্লাহ, নারীদেরকে আমরা সম্মান করি সবচেয়ে বেশি। নারীদের সম্পর্কে যে আমিরে জামাতের বক্তব্যটা প্রচার হয়েছে, মেরে পা জানে নিশ্চয় এটা, যে এটাকে হ্যাক করা হয়েছিল, মিথ্যার প্রচারণা চালানো হয়েছিল। আপনি দুঃখ প্রকাশ করেছেন এ ব্যাপার নিয়ে, অথচ এটা জানার পরও তিনি প্রশ্নটা করেছেন। বিষয়টি পরিষ্কার। পরবর্তী এরপরে নারীদের এমপি পদে দিইনি। জামাত ইসলামী একটা আদর্শবাদী দল, এই দলে এমপি হওয়ার জন্য যে যোগ্যতা দরকার, সেই যোগ্যতা তৈরি করার জন্য আমরা চেষ্টা করছি। যোগ্যতা তৈরি হলেই আমরা তাদের দিব ইনশাআল্লাহ। এরপরে আমাদের একজন প্রশ্ন করেছে আলেম ওলামাদের, যে আমরা আলেম ওলামাদের বেতনের কথা বলিনি কেন? আলেম ওলামা দেশ চালাবে, তারা বেতন নির্ধারণ করবে তারাই, সুতরাং তাদেরকে আমরা বেতন দিব না আমার মনেই জাগেনি। আমরা সমস্ত আলেমদের শ্রদ্ধা করি, তার যাবতীয় অধিকার প্রতিষ্ঠা করতে চাই, সুখ সুবিধা দেখতে চাই, যাতে তারা সমাজে খেদমত করতে পারে এমন ব্যবস্থা আমরা করতে চাই। আমরা
একটু একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আপনাদের যে ইশতেহার ইতিমধ্যে ঘোষণা হয়েছে কেন্দ্রীয়ভাবে, আপনারা হয়তো নিজেরা স্থানীয়ভাবে করেছেন, আপনার এই ইশতেহারের প্রধান 3টি কি গুরুত্ব রয়েছে, প্রতিশ্রুতির কথা রয়েছে, যদি একটু জাতির সামনে বলেন। এই মুহূর্তে ওই ইশতেহারটা সামনে আনতে পারছি না আর কি। কিন্তু কি করবেন মানে গুরুত্বপূর্ণ আমার 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 হ্যাঁ, এটা ঠিক আছে। আমার এলাকাতে আমি চেষ্টা করব, সমস্যা তো একদিনে হয় না, সমস্যা একটা হয় না, বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যা হয়। আমরা চিন্তা করেছি যে আমাদের এখানে স্বাস্থ্য একটা বিভাগ, স্বাস্থ্য 2টা হাসপাতাল আছে, এই 2টো হাসপাতালে কোনোটাতেই সাফিসিয়েন্ট ডক্টর নাই, সাফিসিয়েন্ট যন্ত্রপাতি নাই, চিকিৎসা ব্যবস্থা নাই, বাইরে যেতে হয়। আমরা যদি আল্লাহ আমাদের ক্ষমতা দেয় তাহলে এই 2টো হাসপাতালকে এমন এক পর্যায়ে নিয়ে যাব যাতে করে ঢাকা যেতে না হয় চিকিৎসার জন্য। কৃষকদের ভাগ্য উন্নয়নের ক্ষেত্রে কি পরিকল্পনা আছে? আমি কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি। কৃষকদের ভাগ্য নিয়ে আজকে ছিনিমিনি খেলা হচ্ছে, এটার জন্য আমি খুবই দুঃখিত। আমার একসময় কৃষিমন্ত্রী ছিলেন, তিনি বলেছিলেন যদি আমি থাকতে পারি তাহলে এই এলাকাতে কৃষকদের জন্য আমরা কোল্ড স্টোরেজ তৈরি করব, যাতে করে আমাদের কৃষকরা কোনো ন্যায্য মূল্য পায়, রক্ষা সংগ্রহ করতে পারে। ধন্যবাদ। আসবো আপনার কাছে একটু যেতে চাই। আনসার আলী, জনাব বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত প্রার্থী, আপনার কাছে জানতে চাই, একটু মাইক্রোফোনটা যদি একজন একটু কষ্ট করে নিয়ে দিতেন। সেক্ষেত্রে হচ্ছে যে আপনাকে কেন মানুষ ভোট দিবে, আপনি কি করবেন বগুড়ার মানুষের জন্য, যদি একটু সংক্ষেপে বলেন। বগুড়াবাসীর জন্য যে নবাব স্যার সলিমুল্লাহ 43টা মেল কারখানা প্রতিষ্ঠিত করে গিয়েছিল, আপনারা এই মুহূর্তে জানেন চিটাগাং একটা জুট মিল রয়েছে যেখানে 2100 বিঘা সম্পত্তির উপর। আমি দুঃখিত, আপনাকে থামাতে হচ্ছে। আপনি শুধু আপনার জনপদ নিয়ে কথা বলেন। স্যার সলিমুল্লাহর ইতিহাস আমরা জানি, তিনি আমাদের বাংলাদেশের একজন গর্ব। যদি আল্লাহ তাআলা আমাকে নির্বাচিত করে তাহলে এই জাতির জন্য যে জায়গায় স্কুল হবে, মাদ্রাসা হবে, যেগুলো অনুদান আসবে আমার দ্বারা সেই জায়গায় সেই অনুদানই দেওয়া হবে। এবং এই বগুড়াবাসীর জন্য শিল্প কারখানা বন্ধ আছে, সেগুলো চালু করা হবে। এবং বগুড়াবাসীর জন্য যারা মাস্টার অর্থাৎ ডিগ্রি পাস করে, মাস্টার্স পাস করে অনেক বেকারত্ব বসে আছে, তাদেরকে চাকরির ব্যবস্থা করা হবে। এবং বগুড়াবাসীর জন্য আরও উন্নয়ন করা হবে, শিল্প কারখানা। আমরা বুঝতে পেরেছি আপনারা আসলে যেমনটা বলছিলেন, এখানকার প্রার্থীরা তারা বলছেন যে মূলত এই বগুড়াবাসী দীর্ঘদিন ধরে অবহেলিত। বিশেষ করে আপনারা জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পৈতৃক নিবাস এই অঞ্চলে রয়েছে, এবং যার কারণে কিছুটা রাজনৈতিক বৈষম্যের শিকার কিন্তু হচ্ছেন এই বগুড়াবাসী। তারা বলছেন যে 17 বছরের যে উন্নয়ন বঞ্চনা রয়েছে, সেই উন্নয়ন বঞ্চনা কাটিয়ে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে তারা কাজ করবেন। আমরা আশা করছি ভোটের আগের যে প্রতিশ্রুতি, ভোটের পরে যেন সেটি আর পরিবর্তন না হয়। যেহেতু নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, তাই নতুন করে রাজনীতিবিদরা ভাববেন, সেই প্রত্যাশা কিন্তু আমাদের রইল। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আশিয়ান সিটি নিবেদিত আপনার ব্যালট অনুষ্ঠান। আজ আমরা রয়েছি বগুড়ায়। সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সবাইকে। আপনারা দেখছেন দেশ টেলিভিশনের বিশেষ আয়োজন আশিয়ান সিটি নিবেদিত আপনার ব্যালট অনুষ্ঠান। বিরতির আগে আমরা শুনছিলাম এখানকার প্রার্থীদের প্রতিশ্রুতির কথা, একই সঙ্গে তারা এই জনপদে আগামী দিনে কি করবেন সেই ভাবনার কথা জানাচ্ছিলেন। আমি একটু আবারও সুযোগ দিতে চাই ভোটারদের, যেহেতু আজকে মূলত ভোটারদেরকে কেন্দ্র করে আমাদের আয়োজন এবং তারা আসলে মুখোমুখি সংলাপের সুযোগ পেয়েছেন, তারা আসলে প্রার্থীদেরকে প্রশ্ন করতে পারেন। আমি আবারও আসছি আপনাদের কাছে, যারা কথা বলতে চান তারা কিন্তু সরাসরি প্রশ্নটি করতে পারেন। ওখানে আগে একজন হাত উঠিয়েছেন, একটু প্লিজ সংক্ষেপে করুন প্রশ্নটি। আমার প্রশ্ন হলো, সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি করে যে আমরা ইসলাম কায়েম করব, কোরআনের শাসন কায়েম করব। এনারা বিদেশির কাছে বলে যে আমরা ইসলাম প্রতিষ্ঠা করব না, প্রচলিত আইনে আমরা দেশ চালাবো। এই ঢকাবাজি কেন? অসংখ্য ধন্যবাদ। জামায়াত ইসলামের প্রার্থীর কাছে আসলে প্রশ্ন এসেছে, আপনারা বলছেন যে ইসলামী আইন কায়েম করবেন, আবার প্রশ্নটা হচ্ছে যে আপনারা বলছেন যে ইসলামী আইন কায়েম করবেন সাধারণ মানুষের কাছে, এবং তার প্রশ্ন হচ্ছে বিদেশির কাছে গিয়ে আপনারা বলছেন যে না, প্রচলিত আইনেই করবেন। আসলে এই দুইয়ের মধ্যে ব্যবধানটা কি, এটা একটু ক্লিয়ার করবেন। জি, সংক্ষেপে বলেন। আমার জামায়াত ইসলামী প্রার্থীর কাছে প্রশ্ন, যেহেতু আপনারা বলেন আপনারা ইসলামী দল, কিন্তু আপনাদের ইশতেহারে কোন ইসলামীর কোন কি আছে যে আপনারা কি করবেন, এটা আমার জানার জন্য। ধন্যবাদ। ইশতেহারে ইসলাম নিয়ে কি রয়েছে? আচ্ছা, এখানে একজন কথা বলতে চান, একটু যদি সংক্ষেপে বলেন। আমি আমাদের
মাননীয় গোলাম রব্বানী সাহেব বলতে চাই যে কিছুদিন পূর্বে আমরা দেখেছি যে ওনাদের দলের প্রধান উনি একটি চট্টগ্রামে বক্তব্য বলেছেন যে স্বাধীনতার ঘোষক কর্নেল অলি আহমেদ একটা প্রতিষ্ঠিত জিনিস যেটা সারা বাংলাদেশ জানে, সারা বিশ্ব জানে। এই বিষয়ে ওনার একটা স্পষ্ট বক্তব্য। আশা করছি যে আপনারা প্রশ্ন শুনতে আমি একটু কথা বলতে চাই। এখানে রয়েছেন জাতীয় ছাত্র দলের সাধারণ সম্পাদক বগুড়া জেলার এবং নির্বাচনী এজেন্ট। আসলে আপনার কাছে জানতে চাই পরিবেশটি কেমন দেখছেন? এখানে প্রার্থীরা রয়েছেন, আপনারাও তো ভোটার এই জনপদের, আপনাদেরও যদি কোনো চাওয়া থাকে একটু বলতে পারেন। ধন্যবাদ। আমরা চেষ্টা করছি, এই জনপদের মানুষ দীর্ঘদিন অবহেলার শিকার, এই জনপদের মানুষ অত্যন্ত বৈষম্যর শিকার, নির্যাতনের শিকার। সেই জায়গাটি থেকে আমরা চেষ্টা করব এই শহীদ জারে পূর্ণভূমির প্রতিটি মানুষ, প্রতিটি দল মত ভিন্ন মত থাকতে পারে, কিন্তু আমরা বিশ্বাস করি এই প্রতিটি মানুষের জন্য রয়েছে বিএনপির দায়বদ্ধতার জায়গা, প্রতিটি মানুষের জন্য রয়েছে বিএনপির পক্ষ থেকে সম্মান শ্রদ্ধার জায়গা। আমরা মনে করি বগুড়ার মানুষের দলমত নির্বিশেষে বগুড়ার মানুষের সমষ্টিগত যে উন্নয়ন সেটি বিএনপি নিশ্চিত করবেন। আমাদের প্রার্থী জনাব মোর্শেদ মিল্টন এটি নিশ্চিত করবেন। এই মাটির সন্তান জনাব তারেক রহমান সমস্ত বগুড়াবাসীর আশা আকাঙ্ক্ষা যে স্বপ্নগুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন করবে ইনশাল্লাহ। তিনি এই বাস্তবায়নের ক্ষেত্রে কোনো দল এবং কোনো গোষ্ঠী, কোনো জাতির ভেদাভেদে রাখবে না। অসংখ্য ধন্যবাদ। সমস্ত মানুষের জন্য অসংখ্য ধন্যবাদ। যেমনটা বলছিলেন, এখানে আসলে আগামী দিনে যেই ক্ষমতায় আসবেন তারা আসলে দল মত চিন্তা করবেন না, মূলত এই জনপদের উন্নয়নের জন্য তারা সম্মিলিতভাবে কাজ করবেন, এমন প্রতিশ্রুতির কথা এবং প্রত্যাশার কথাই কিন্তু একজন ভোটার বলছিলেন। আমি আরেকটা প্রশ্ন নিয়ে শেষ করবো, যেখানে কেউ কথা বলতে চান। আমি প্রশ্ন করতে চাই, বিগত সময় এখানে একজন ভাই তারাশের রাজত্ব কায়েম করছিল, সামনে এরকম কোনো ভাই যদি মাথা গজায় তাহলে নমিনিরা কি পদক্ষেপ নেবে আমি জানতে চাই। আচ্ছা, কার কাছে সেই প্রশ্ন? ওকে ওকে, মানে এখানে ত্রাসের রাজত্ব করতে একদম সংক্ষেপে শেষ প্রশ্ন, আর নেওয়ার সুযোগ নেই। আমি গোলাম রব্বানী সাহেবের কাছে আমার প্রশ্ন হলো, যেহেতু উনি বলছেন যে আলেম ওলামারা দেশ চালাবে, তাহলে কওমি মাদ্রাসার যে আলেম আছেন ওনারা তো আমরা যতটুকু জানি ওনারা হলে বিশেষজ্ঞ আলেম, তাহলে ওনারা তো ধানের শীষের পক্ষে ভোট চান, তাহলে আপনার মতামত কি ধানের শীষের পক্ষে যে ভোট চান তাহলে কি ওনারা আলেম ওলামা না? আবার মসজিদ থেকে ওনাকে বের করে দিতে চান, মেহরাব থেকে বের করে দিতে চায়, তাহলে এটার কি আপনি কি বলতে চান? বুঝতে পেরেছি। আসলে বেশ কিছু রাজনৈতিক প্রশ্ন কিন্তু চলে আসছে। আমরা দেখছি যে বগুড়ার মানুষ খুবই রাজনৈতিক সচেতন রয়েছে। আচ্ছা, আরেকজন কথা বলতে চান, একেবারেই শেষ, আমরা আর সুযোগ দিতে পারবো না। আমি জামাত ইসলামের সম্মানিত প্রার্থীর কাছে প্রশ্ন রাখতে চাই যে আপনাদের অনেক প্রার্থী বলে বেড়াচ্ছে যে আপনার দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, তো এইটা আবার আপনাদের অনেকে বলছে না এটা সঠিক নয় কি? তাহলে ওই জামাতি প্রার্থী যারা বলেছে যে জান্নাত পাওয়া যাবে, যেরকম আমির হামজা, শাহরিয়ার কবির নামে একজন জামাত ইসলামের আইনজীবী, তারা সহ অনেকে বলেছে, তো তাদেরকে দল থেকে কেন বের করে দেওয়া হয়নি? একটি কমন প্রশ্ন এসেছে এখানে, মূলত যিনি প্রশ্ন করেছেন একটি কমন প্রশ্ন এসেছে, সেই প্রশ্নটি আসলে তারা করছেন যে জামাত ইসলামী জান্নাতের টিকিট বিক্রি করছে। তা আশা করি এখানকার যিনি প্রার্থী রয়েছেন তিনি উত্তর দিবেন। তবে তার আগে একটু যেতে চাই, আমার এখানে একজন বিশিষ্ট ব্যক্তি রয়েছেন জনাব মাহমুদুর রহমান। আপনি এখানকার ভোটারদের প্রত্যাশার কথা জানলেন, একই সঙ্গে প্রার্থীদের প্রতিশ্রুতিও শুনলেন। আপনারা দীর্ঘদিন বগুড়া নিয়ে কাজ করছেন, আসলে আপনাদের মতামতটা কি? বগুড়া কেন পিছিয়ে রয়েছে? আগামীতে যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের কি করা উচিত? প্রিয় গাবতলী ও শাহজাহানপুরবাসী, আমাদের এই নির্বাচনী এলাকায় আমরা বহু বঞ্চনার ভিতর রয়েছি। আমাদের এখানে নিরাপদ খাদ্য উৎপাদন হয়, বিষমুক্ত খাদ্য হয়, যে খাদ্যশস্য গোটা বাংলাদেশে এটা সাপ্লাই হয়। তো এই খাদ্যশস্যের সংরক্ষণের জন্য আমাদের কোনো হিমাগার নেই, আমাদের কোনো সরকার উদ্যোগ গ্রহণ করে নাই। আমরা চাই ভবিষ্যতে এখানে হিমাগার হবে। এবং স্বাস্থ্যক্ষেত্রে ব্যাপারে বলতে চাই যে উপজেলা পর্যায়ে যে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কেন্দ্র রয়েছে এগুলোতে ডাক্তার যেন সময় মতো থাকে, এইটাই আমার আদর্শ। এবং আমি একজন শিক্ষাবিদ হিসেবে এই উপজেলায় এবং গোটা বগুড়া জেলায় আমরা একটি পাবলিক বিশ্ববিদ্যালয় দাবি করছি এবং আমাদের এই শিক্ষা ক্ষেত্রে ভোকেশনাল এবং কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে আমাদের টেকনিক্যাল সাইটে নজর দেওয়ার জন্য আমি আমাদের প্রার্থীদের কাছে অনুরোধ করব, তারা নির্বাচিত হওয়ার পরে যেন এগুলো বাস্তবায়ন করেন। মনোনীত প্রার্থী জনাব মোর্শেদ মিল্টন, আপনার কাছে জানতে চাই, বেশ কিছু প্রশ্ন আপনি শুনেছেন, একই সঙ্গে আপনাদের একজন শিক্ষাবিদ তিনি একটি বিশ্ববিদ্যালয়ের দাবি করেছেন, কি পরিকল্পনা রয়েছে বিশ্ববিদ্যালয় নিয়ে? সেই সঙ্গে এখানে মাদকের একটি ভয়াবহতা রয়েছে, আপনার পরিকল্পনা কি এই তরুণ সমাজকে মাদক মুক্ত
করার ক্ষেত্রে একই সঙ্গে সোশ্যাল সেফটি নেটওয়ার্কের আওতায় কিন্তু এখনো এখানকার প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে নিম্ন আয়ের যারা মানুষ রয়েছেন তাদেরকে নিয়ে আসতে পারেনি। যদি আমরা জানি ইতিমধ্যে আপনার চেয়ারম্যান ঘোষণা দিয়েছেন বিভিন্ন কার্ডের কথা, সেটি নিয়ে বলবেন এবং গণভোট নিয়ে আপনাদের পরিকল্পনাটা কি একদম সংক্ষেপে বলবেন, 2 মিনিট সময় আপনাদের। ধন্যবাদ দেশ টিভিকে। আপনি যে কথাটি বলছেন যে এখানে বিশ্ববিদ্যালয়, তো অবশ্যই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি এই বগুড়াতে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা করেছিল। ওনার তিনি শহীদ হওয়াতে সেটা বাস্তবায়ন হয় নাই। আমাদের মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি এই বগুড়া 7 থেকে 4 বার নির্বাচন করেছে, দেশের 3 বার প্রধানমন্ত্রী হয়েছে। সে এই বগুড়াতে শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজ করেছে এবং বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা ছিল, 11 সরকারের কারণে সেটা বাস্তবায়ন হয় না। এক্ষেত্রে আর মাদক নির্মূলে আপনাদের কি ভূমিকা থাকবে? দীর্ঘদিন আমরা ক্ষমতায় ছিল না, দীর্ঘ 17 বছর বিএনপি ক্ষমতায় ছিল না। ইনশাল্লাহ মাদক ব্যাপারে আমাদের কোনো স্যাক্রিফাইস নাই। মাদককে আমরা আমাদের যারা যুব সমাজ তাদেরকে আমরা একেবারে সিগন্যাল দিয়েছি মাদক মানে না। একটি সম্পূরক প্রশ্ন করতে, সেটি হচ্ছে এই যে মাদকের যে সিন্ডিকেটটি গড়ে ওঠে, যারা ক্ষমতায় থাকে বলা হয়ে থাকে যে সেই রাজনৈতিক দলের ছত্রছায়ায় এই সিন্ডিকেটটি চলে, তো এই সিন্ডিকেটকে আপনারা ভাঙতে পারবেন বলে মনে হয় আগামীতে? 100% এটা আমরা বিশ্বাস করি, কারণ আমরা যেহেতু ক্ষমতায় ছিলাম না, তো ক্ষমতায় যারা ছিল তারা এই মাদকের সিন্ডিকেট তৈরি করেছে। ইনশাল্লাহ যখন ক্ষমতায় আসবো তখন ইনশাল্লাহ এটা মাদকের কোনো সিন্ডিকেট থাকবে না। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা শুনছিলাম এখানকার বিএনপির প্রার্থী যিনি রয়েছেন তার বিভিন্ন প্রতিশ্রুতির কথা। আশা করছি হয়তো নির্বাচনের পরে তারা যদি জয়ী হন এই যে বগুড়া 7 আসনকে নিরাপদ রাখতে তারা যা যা করণীয় সেটি করবেন বলে জানিয়েছেন। যেতে চাই জামাত ইসলামী মনোনীত প্রার্থী, আপনার কাছে বেশ কিছু সুনির্দিষ্ট প্রশ্ন এসেছে, আপনি নিশ্চয়ই শুনতে পেয়েছেন, প্রশ্নের উত্তরে বলবেন। একই সঙ্গে সর্বশেষ গণভোট নিয়ে আপনার এবং আপনার দলের অবস্থান কি, মানুষকে কতটা সচেতন করতে পেরেছেন? আলহামদুলিল্লাহ, জামাত ইসলামে বেহেশতে টিকিট বিক্রি করে একটা সুন্দর প্রচারণা আমরা শুনতে পাই। আমার জানা নাই, আমি নিজে বহু বক্তৃতায় বলেছি জামাতের হাতে বেহেশত নাই, বেহেশতের মালিক হচ্ছে আল্লাহ পাক। আমরা এতটুকু করি কোন পথে গেলে বেহেশত পাওয়া যায় এটা বলতে পারি। কোরআন শরীফে আছে, সেটা কোরআন শরীফে। যারা এই কথা বলে, আমি জানি না জামাতের কোন নেতা বলে কিনা, আমার জানা নাই। হতে পারে যদি বলে থাকে কেউ, আমরা অবশ্যই তাকে দেখব, কারণ আমরা চাই না যে ইসলাম সম্পর্কে কোনো বিভ্রান্তিকর কোন বক্তব্য আসুক। হ্যাঁ, একবার স্পষ্ট যে জান্নাতে টিকিট বিক্রি আমরা করি না। জান্নাত আমাদের কাছে নাই, জান্নাত আছে আল্লাহর কাছে। এটা কেন এই প্রচারে চালাতে হবে? কওমি মাদ্রাসা আলেমদেরকে মসজিদ মন্দির থেকে বের করে দেওয়া হচ্ছে যেভাবে। আসলে কওমি আলেমেরা একদিকে নাই, কওমি আলেমেরা সব দিকেই আছে। আপনি বলতে চাচ্ছেন যে মুফতি রেখে জামাত করে না, মুফতি রেখে খেলবে আন্দোলন করে না, শুধু কি একটা পার্টি করে? সবখানেই করে, যার যেটা অধিকার আছে সেটা করবে, এরা বাধার কিছু নেই। গণভোট নিয়ে আপনাদের আসলে অবস্থানটা কি? সাধারণ মানুষকে চাচ্ছি গণভোট হার পক্ষে আমরা, কারণ গণভোট ছাড়া জুলাই সনদের যে স্বীকৃতি সেটা আনতে পারবো না। 17-16টা বছর আমরা কষ্ট করেছি, জেলে গেছি, মের খেয়েছি, সব কিছু করেছি। এরপরও যদি কেউ জুলাইয়ের স্বীকৃতি না দেয় তাহলে আমরা এটা মেনে নিতে পারবো না। তাই গণভোটের পক্ষে আমরা হা দেওয়ার জন্য অনুরোধ করছি। দর্শক, আপনি কি বলছেন জানো? ও, আমি তো নিজে শুনেছি কর্নেল ওলি নিজে বলছে আমি সায়নদার ঘোষক নই, ও নিজে বলেছেন। আর আমার আমির বলেছে, এটা আমার জানা নাই আর কি। এখানে যে প্রশ্নগুলো আপনারা করেছেন আশা করছি প্রার্থীরা উত্তর দিবেন, তবে আপনারা সেগুলো নিয়ে আসলে কোনো ধরনের বিরূপ প্রতিক্রিয়া করবেন। আমরা একটু অনুরোধ করছি আপনাদেরকে, আমরা একটু প্রার্থীদের কথা বলতে দিতে চাই প্লিজ। এই ব্যাপারে যেভাবে কথা, যে পরিবেশ তৈরি হচ্ছে যেভাবে,
তাতে স্বাধীনভাবে কথা বলার সুযোগ নাই। আমি আমার মতে কথা বলছি। আমি যদি কেউ বাহির থেকে ডিস্টার্ব করে তাহলে হবে না। স্বাধীনতা ঘোষক যে আমরা মনে করি, আমি বহু জায়গায় বক্তৃতা বলেছি। পরিষ্কার আমরা একটু শেষ করব। আমরা যিনি রয়েছেন স্বাধীনতা ঘোষক যে কোনো সন্দেহ নেই, কর্নেল অলি কি বলছে এটা ব্যাপার না। আর আমি অনুরোধ করছি আপনাদের কাছে যে আমরা কোন অবস্থাতেই ইসলামের বিরুদ্ধে কিছু করতে চাই না। আমরা সন্ত্রাস বন্ধ করতে চাই, আমরা সিগারেট ভাঙতে চাই, সব করতে চাই আমরা। অসংখ্য ধন্যবাদ। একটু যেতে চাই আপনার কাছে, আসলে গণভোট নিয়ে আপনার দলের অবস্থানটা কি যদি একটু সংক্ষেপে বলেন। আর ভোট গণভোট অর্থাৎ বাংলাদেশের যে ঢাকা ভার্সিটির 6 জন ছেলে আন্দোলন শুরু করলো, সেখান থেকে শুরু করতে 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 আপনার 36 দিনের মধ্যে 14,000 লোক মারা গিয়েছে এবং 35,000 কারো হাত নেই, কারো পা নেই, কারো চক্ষু নেই। এই গণভোটটা নিয়ে আপনাদের অবস্থানটা জানেন, ইতিহাস আমরা জানি সবাই, এগুলো একটু গণভোটে আপনার হ্যাঁ না নায়ের পক্ষে প্লিজ। গণভোটটা যে ছেলেরা যেহেতু আন্দোলন করে আমাদের জাতিকে একটা দেশ উপহার দিয়ে গেছে, একটা স্বাধীনতা দিয়ে গেছে 24 সালের, সেই গণভোটের জন্য অবশ্যই হ্যাঁ দেওয়া উচিত। আমরা একেবারে শেষ পর্যায়ে রয়েছি প্রিয় দর্শক, আমরা শেষ করব। তবে তার আগে শেষ করতে চাই আমাদের এখানকার দীর্ঘদিনের সহকর্মী যিনি বগুড়ার সমস্যা সংকট নিয়ে কাজ করছেন, তাকে দিয়ে আসলে শেষ করব। জনাব সঞ্জু রয়, আপনি শুনলেন এখানকার প্রার্থীদের প্রতিশ্রুতির কথা, একই সঙ্গে ভোটারদের প্রত্যাশার কথা। আপনি সাংবাদিক হিসাবে যেহেতু এই জনপদেরই ভোটার, আপনি আপনার কোনো প্রত্যাশা থাকলে বলতে পারেন। ধন্যবাদ আপনাকে জুনায়েদ, আপনি খুব সুন্দর একটি আয়োজন করেছেন। দেশ টিভির সকল দর্শককে আমি ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সময় নিয়ে এই আয়োজনটি দেখার জন্য। আসলে বগুড়া দীর্ঘ বছরের উন্নয়ন বঞ্চনার শিকার হয়ে আছে। আমরা আগামীতে যেই নির্বাচিত হোক না কেন, বগুড়ার যে উন্নয়ন বঞ্চনার গল্প, এটির আমরা অবসান চাই। পাশাপাশি একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমরা চাই বিগত সময়ে সাংবাদিকদের যেভাবে কণ্ঠ রোধ করা হতো, সাংবাদিকরা যে স্বাধীনতা পায়নি, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের জন্য যেই সরকার গঠন করুক না কেন, তারা যেন গণমাধ্যমকে মুক্ত করে, গণমাধ্যমের যেন তাদের নিরাপত্তা, কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করে, এবং একই সাথে এই বগুড়ার যে উন্নয়নের যে অবসান, সেই অবসান যেন এবার হয়। অসংখ্য ধন্যবাদ। আমার সহকর্মী সঞ্জুরা যেমনটা বলছিলেন যে অতীতে আমরা দেখেছি সাংবাদিকরা কলম চালাতে গিয়ে অনেক হয়রানি মামলা আমরা শিকার হয়েছি। আমরা এই দৃশ্য আর দেখতে চাই না। 24 পরবর্তী নতুন যে বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই নতুন বাংলাদেশে অতীতের পুনরাবৃত্তি হবে না, মানুষের বোধোদয় হবে। বিশেষ করে এই জনপদ দীর্ঘদিনের যে অবহেলা এবং বঞ্চনার গল্প রয়েছে, সেই গল্পের অবসান ঘটবে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আশিয়ান সিটি নিবেদিত আপনার ব্যালট অনুষ্ঠান। আজ ছিলাম আমরা বগুড়ায়, আগামীকাল দেখা হবে অন্য কোনো জনপদে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।